তারাপদ রায়ের ছোট গল্প স্বেচ্ছাসেবক। স্বেচ্ছা শব্দটি যথেচ্ছ ব্যবহার সম্পর্কে আমার সামান্য আপত্তি আছে। আগেও আপত্তি জানিয়েছি, আজও আপত্তি জানাচ্ছি। যেখানে ইচ্ছা বললেই হয়ে যায় সেখানে স্বেচ্ছা কেন? খবরের কাগজে দেখি, বেতারে শুনি, দূরদর্শনে দেখি এবং শুনি স্বেচ্ছায় রক্তদান। স্বেচ্ছা কথাটা কোথা থেকে এলো? কেউ যদি স্বেচ্ছায় রক্তদান না করে সে তো মারাত্মক, রীতিমতো ভয়াবহ ব্যাপার। এরপর হয়তো দেখা যাবে শ্রীযুক্ত অমুক স্বেচ্ছায় নেতৃত্ব দান করেন তমুক মিছিলে, শ্রীমান অমুক এবং শ্রীমতী আ স্বেচ্ছায় পরিণয় জালে আবদ্ধ হয়েছেন, ইত্যাদি ইত্যাদি। সে যা হোক, আমাদের বিষয়বস্তু স্বেচ্ছা নয়, স্বেচ্ছাসেবক, ইংরেজিতে যাকে বলে ভলান্টিয়ার। আজকাল স্বেচ্ছাসেবকের অভাব নেই। যে কোনো সভায় বা সাংস্কৃতিক অনুষ্ঠানে গেলে দেখা যাবে বুকে ব্যাজ লাগিয়ে দলে দলে ভলেন্টিয়ার ঘুরে বেড়াচ্ছে। কেউ গেটে দাঁড়িয়ে, কেউ হল বা সবার মধ্যে, কেউ মঞ্চে উঠে তত্ত্বাবধান করছে। তার মধ্যে পাড়ার বেকার যেমন রয়েছে, তেমনি রয়েছে মাননীয় বিচারপতি ও বিখ্যাত চিত্রতারকা। প্রত্যেকেরই বুকে সেফটি পিন বা ক্লিপ দিয়ে রঙিন বিচিত্র বর্ণ ব্যাচ লাগানো, তাতে লেখা গ্যান্ডেরিয়া বান্ধব সমিতি 1987 হীরক জয়ন্তী উৎসব, অথবা সারা ভারত খোখো সম্মেলন রামপুরহাট, নিদেন পক্ষে ভারতীয় আরতিতে সন্ধ্যা সঙ্গ। সবাই অত্যন্ত পরিতৃপ্ত এবং গর্বিতভাবে জামা, পাঞ্জাবি বা কোটের বুক পকেটে ব্যাজ ঝুলিয়ে তদবির তদারকি মাতব্বরি করে যান। এই ব্যাজ হলো সর্দারির পাসপোর্ট। তবে অনেক সময়, বিশেষ করে অনুষ্ঠানাদিতে, এমন প্রায় দেখা যায় যে ব্যাজধারী ভলেন্টিয়ারের তুলনায় দর্শকের সংখ্যা অনেক কম। যে কোনো পুজো সুভেনিয়ার খুললেই তৃতীয় কিংবা চতুর্থ পৃষ্ঠায় কর্মকর্তা এবং পৃষ্ঠপোষকদের তালিকার পরই দেখা যায় দীর্ঘ 1-1.5 পৃষ্ঠাব্যাপী স্বেচ্ছাসেবকদের তালিকা। এইসব তালিকা যথেষ্ট পরিমাণে বিস্তৃত, এতে কাউকে বাদ দেওয়া হয় না। এক পাড়ায় হয়তো 7 জন বাচ্চু এবং 5 জন খোকন আছে। পরপর 7 বার বাচ্চু এবং 5 বার খোকন লেখা হয়েছে, যাতে কেউই এই ভেবে দুঃখিত না হয় যে তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাতে ভয়াবহ কাণ্ড হতে পারে, কারণ তার বাবাই হয়তো প্রতিমা নিয়ে আসার এবং বিসর্জনের লরিটা সরবরাহ করেন, কিংবা তার কাকা এনে দেয় পুজো সুভেনিরের জন্য নামি সিগারেট কোম্পানির ব্যাক পেজ বিজ্ঞাপন। এই স্বেচ্ছাসেবক বা ভলেন্টিয়ারদের তালিকায় যাদের নাম আছে তার মধ্যে ছেলে মেয়ে উভয়ই আছে। তবে অধিকাংশ বালখিল্য এখনও এরা ডাকনামই পরিচিত এবং উপাধি ব্যবহারের যোগ্য হয়নি। কোনো বিশেষ কারণ না থাকলে পাড়ায় প্রায় এরকম সবারই নাম ছাপা হয়ে যায় এই তালিকায়। সুতরাং পরবর্তীকালে প্রতিষ্ঠিত বা বিখ্যাত হয়েছে এমন বহু ব্যক্তির নাম প্রথম ছাপার অক্ষরে পাড়ার পুজো সুভেনিয়ারে বেরিয়েছিল। এরকম ঘটা বিশেষ বিচিত্র নয়। সে যা হোক, এ তথাকথিত স্বেচ্ছাসেবকরা, এই মুনাই, বুবাই, টুপাই ইত্যাদিরা, এদের নাম স্বেচ্ছাসেবক হিসাবে মুদ্রিত হলেও এরা গণ্যের মধ্যে আসে না। এদের বড়জোর পুজোর দিনগুলোতে অথবা বিসর্জনের দিনে একটা ব্যাচ পড়তে দেওয়া হয়। অনেকের ভাগ্যে তাও জোটে না। পুজো বা সাংস্কৃতিক অনুষ্ঠানের বাইরে রাজনৈতিক মঞ্চে বা মিছিলে বহু স্বেচ্ছাসেবক। তবে এদের বিষয়ে পরিহাস করার সাহস আমার নেই। পুরনো ফটোগ্রাফে প্রাচীন দিনের কংগ্রেস অধিবেশনের গান্ধী টুপি মাথায় দেওয়া রিজু শক্ত চিবুক ভলেন্টিয়ারদের ছবি দেখা যায়। তাদের মুখ চোখে একটা নম্র দৃঢ়তা, একটা প্রতিজ্ঞার ছাপ ছিল। একালে রাস্তা আটকানো, তোলা আদায়কারী, চাঁদাবাজ স্বেচ্ছাসেবকদের সঙ্গে তাদের তুলনা করা অবশ্যই অসঙ্গত হবে। রাজনৈতিক স্বেচ্ছাসেবকদের কথায় কাজ নেই, বরং চাঁদার প্রসঙ্গে যখন এসে গেছি সেখানেই যাই। একটা ঘটনার কথা জানি। কোনো এক এলাকার কিছুদিন হলো নতুন এক পরিবার এসেছে। সেই পরিবারের কর্তা ঠিক কী যে করেন সেটা ভালো করে কেউ এখনও জানতে পারেনি। তবে জিনিসপত্র, ফার্নিচার, পর্দা, দৈনিক বাজার, সেই সঙ্গে বাড়ির লোকের সাজ পোশাক, জামা জুতো দেখে রীতিমতো সচ্ছল মনে হয়।
পাড়ায় পুজোর ভলেন্টিয়ার মহোদয়রা বাড়ি বাড়ি চাঁদা তুলতে বেরিয়েছেন। অবশেষে এই নতুন পরিবারটির বাড়িতেও তারা এলেন। তখন সন্ধ্যাবেলা দরজায় কড়া নাড়তে বাড়ির ভিতর থেকে একটা বালক বেরিয়ে এলো। এসে চাঁদার খাতা হাতে ভলেন্টিয়ারদের দেখে বলল, বাবা বাড়ি নেই। পরের দিন সন্ধ্যাবেলা ওই একই ব্যাপার ঘটল, অর্থাৎ বাবা বাড়ি নেই। ভলেন্টিয়ার দল একটু ঘুরে ফেরার পথে আবার এলেন, তখনও বাবা বাড়ি নেই। এইরকম 2-4 দিন রাত 10টা, 10:30 পর্যন্ত চেষ্টা করেও গৃহস্বামীকে ধরা গেল না। ভলেন্টিয়ারদের সন্দেহ হলো মিথ্যে কথা বলছে না তো চাঁদা এড়ানোর জন্য, কারণ এরকম হামেশাই হয়। ভলেন্টিয়ারদের মনোভাব অনুমান করেই বোধহয় অবশেষে একদিন বালকটি বলল, খালি খালি সন্ধ্যাবেলায় আসেন কেন? বাবাকে সন্ধ্যাবেলা পাওনা যাবে না, সকালের দিকে সময় করে আসবেন, ঠিক পেয়ে যাবেন। সত্যি তাই পরের দিন সকালে যেতেই বাড়ির কর্তাকে পাওয়া গেল, কিন্তু চাঁদার কথা বলতেই কর্তা যা বললেন, অভিজ্ঞ চাঁদা আদায়কারী পর্যন্ত সেরকম কথা জন্মেও শোনেনি। গৃহস্বামী জিজ্ঞাসা করলেন, ও আপনারা পাড়ার পুজোর জন্য চাঁদা তুলতে এসেছেন? তা একটা কথা জানতে চাই, আপনারা কি বকশিস নেন? সাত সন্ধ্যা ঘুরে যাওয়া ভলেন্টিয়ার মহোদয়রা এরকম কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেন। সবচেয়ে তিরিক্ষে মেজাজের যিনি দলনেতা তিনি দাঁত খেঁচিয়ে বলেন, পাড়ায় নতুন এসেছেন, একটু ভেবেচিন্তে সাবধানে কথা বলবেন। আপনার কাছে বকশিস কে চাইছে মশাই? আমরা পুজোর চাঁদা চাইতে এসেছি। গৃহস্বামী হাত জোর করে বলেন, আমি তো সেই জন্যই জানতে চাইছি আপনারা বকশিস নেন কি না। নবাগতের ওই রকম উদ্ধত দেখে চাঁদা আদায়কারীরা স্তম্ভিত হয়ে গেলেন। পেটানো দরকার না পেটো দরকার, এই সিদ্ধান্তে আসার আগে গৃহস্বামী বলেন, আপনারা শুধু শুধু রাগ করবেন না, আগে আমার কথাটা শুনুন। ভলেন্টিয়ারদের একজন একটু ঠান্ডা মেজাজে, তিনি বলেন, ঠিক আছে, আপনার কথাটা কি শুনি। ভদ্র তখন বললেন, দেখুন, আমি চৌরঙ্গিতে একটি বারে বেয়ারার কাজ করি। আমার যা কিছু উপার্জন সবই ওই বকশিস। তাই চাঁদা দেওয়ার আগে জানতে চাই, বলুন জানা উচিত কি না? আপনাদের মান সম্মান আছে, আপনাদের চাঁদা যাই দিই সে তো ওই বকশিস, সেটা কি আপনারা নেবেন? চাঁদা আদায়কারী স্বেচ্ছাসেবকদের মান সম্মান বিষয়ে অন্য একটা পুরনো গল্প আছে। কাহিনীটি সেই আমলের, যখন পুজোর স্বেচ্ছাসেবক মানে চাঁদা আদায়কারীরা আজকের মতো এতটা বেপরোয়া বা মারমুখী ছিলেন না। তখন গৃহস্থকে তারা সমীহ করে চলতেন এবং চাঁদা নিয়ে নিরীহ নাগরিকের উপর অহেতুক জুলুমবাজি চলতো না। সেই সময় পুজো কমিটি এক ঘরোয়া সভার ভলেন্টিয়ারদের চাঁদার খাতা বিলি করা হচ্ছে। কে কোন অঞ্চলে চাঁদা আদায় করবে সেই এলাকা ভাগ করে দিচ্ছেন সম্পাদক। সম্পাদক রীতিমতো ভারী, কি বয়স প্রায় বছর 50। হঠাৎ একজন ভলেন্টিয়ার চাঁদার খাতা ফিরিয়ে দিয়ে বলল, আমি ওই রামলাল রোডে চাঁদা তুলতে পারবো না, ওখানকার লোকগুলো ভীষণ তেরিয়া, চাঁদা চাইলেই মারতে আসে। গত 3 বছর ওখানে আমি চাঁদা তুলতে গিয়ে ঢের অপমান হয়েছি। ভলেন্টিয়ারটির নাম প্রবোধ। তার মুখে এই কথা শুনে বিস্মিত হয়ে সম্পাদক চোখ থেকে চশমা নাকের উপর নামিয়ে তাকে বললেন, দেখো প্রবোধ, চাঁদা তুলতে গিয়ে অপমান আবার কি? আজ 36 বছর ধরে পুজো করছি। চাঁদা তুলতে গিয়ে লোকের বাড়িতে কত গাল খেয়েছি, ঘাড় ধাক্কা খেয়েছি, কুকুর লেলিয়ে দিয়েছে, দোতলা থেকে নোংরা জল আবর্জনা মাথায় ঢেলে দিয়েছে, কিন্তু আমি হলফ করে বলতে পারি যে আজ পর্যন্ত কেউ কোনোদিন আমাকে অপমান করতে পারেনি। স্বেচ্ছাসেবকদের চাঁদা আদায় নিয়ে আর একটা গল্প মনে পড়ছে, সেটা দিয়ে এই রচনা শেষ করা যাবে। তার আগে একটা আসল গল্প বলে নিই। আসল গল্প মানে মদ খাওয়ার গল্প। আগের বছর পুজো মণ্ডপে মদ খেয়ে ভলেন্টিয়াররা একটু বেলেলাপানা করেছিলেন। এবছর সিদ্ধান্ত হয়েছে না, পুজোয় কোনো মদ খাওয়া মোটেই নয়। সিদ্ধান্ত গ্রহণের পরে ভলেন্টিয়ারদের মূল কর্তা দুজন নিজেদের মধ্যে গোপনে ঠিক করলেন যে 1 বোতল ব্র্যান্ডি কিনে রাখা হবে। রাত বিরেতে কোনো স্বেচ্ছাসেবক কখনো যদি অসুস্থ হয়ে পড়ে, তাকে চাঙ্গা করে তুলতে হবে তো। তাই 1 বোতল মদ কিনে সিংহের ফাঁপানো কেশরের মধ্যে লুকিয়ে রাখা হলো।
কোনো রকমে সপ্তমীর দিনটা গেল। অষ্টমী রাতে আর থাকতে পারলেন না 1 নম্বর কর্তা। 2 নম্বরকে বললেন, ওরে শরীরটা বড় খারাপ লাগছে, বুক ধড়ফড় করছে, সিংহের কেশর থেকে বোতলটা বার করে আনতো। 2 নম্বর অম্লান বদনে বললেন, বোতলটা আর নেই তো। 1 নম্বর হতভম্ব হয়ে বললেন, সে কি? 2 নম্বর বললেন, হ্যাঁ কি আর বলবো, কাল যে আমার শরীরটা খুব খারাপ লাগছিল। এবার শেষ কাহিনী, আবার চাঁদা। এ ঘটনা স্বচক্ষে দেখা আমার। পুজোর আরতি হচ্ছে, পুজোর চাঁদা এবছর ভালো ওঠেনি। একটা তামার থালায় কয়েকটা খুচরো পয়সা ফেলে সম্পাদক 2জন ভলেন্টিয়ারকে সেই থালা হাতে দর্শকদের মধ্যে পাঠালেন, যদি দর্শনে কিছু ওঠে। ঝনঝন করে পয়সা বাজাতে বাজাতে জনতার মধ্যে থালা ঘোরাতে লাগলো ভলেন্টিয়ার 2জন। দ্রুত ভিড় হালকা হয়ে গেল। একজন তাড়াতাড়ি সরতে গিয়ে থালাটা ধাক্কা দিয়ে ফেলে দিল। সন্ত্রস্ত সম্পাদক অবস্থা দেখে ভলেন্টিয়ারদের নির্দেশ দিলেন, ওরে পয়সা তুলতে হবে না, থালাটা কোনো রকমে রক্ষা কর, থালাটা শিগগির ফিরিয়ে আন।